নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। দৃষ্টিকোণ অনুষ্ঠানে আমরা সারাদিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে খবর, সেই খবরগুলো নিয়েই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে দৃষ্টিকোণের প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারুইপুর ঘটনা। যে বারুইপুরের একেবারে নাবালিকা কন্যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে কিন্তু আলোড়ন তৈরি হয়ে গিয়েছে। আমরা একটা সময় দেখেছিলাম অভয়াকাণ্ডে, এবং সেই অভয়াকাণ্ডের দাবিতে গোটা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে তারা রাত্রের থেকে শুরু করে দিনের আলোতে পর্যন্ত প্রতিবাদে সামিল হয়েছিলেন। রাত দখল হয়েছিল। তারপরে কয়েকটি বছরের মধ্যেই আমরা আবার দেখলাম সেই বারুইপুরের ঘটনা। সেই বারুইপুরের এক স্কুল ছাত্রীকে একেবারে প্রলোভন দেখিয়ে ভুলিয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে নৃশংসভাবে যৌন নির্যাতনের করবার পর নৃশংসভাবে তাকে খুন করে তার বস্তাবন্দি দেহটা একটা জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল। শুধু অভয়ের সঙ্গে আজকের এই ঘটনার পার্থক্য একটাই, সেই সময় পুলিশ যদি সক্রিয় হতো, পুলিশ যদি প্রমাণ লোপাটের মতো যে অভিযোগগুলো সকলের সামনে এনেছে সেটা না করত, তাহলে হয়তো অপরাধীরা অভয়াকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি পেত। কিসের ভয়ে, কি লুকোনোর জন্য অভয়ার দেহ রাতারাতি তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই সরকার আসার পর যেটা দেখা গেল যে এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি কালক্ষেপ না করে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন। এবং শুধু কলকাতার নবান্নে 14 তলায় বসে নন, সরাসরি তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে সেই বারুইপুরের ঘটনাস্থলে। একাধিক পুলিশের উচ্চপদস্থ যারা কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে আলোচনা করে এবং 72 ঘন্টা সময় দিয়েছিলেন যে আপনারা দেখতে পারবেন যে কি ধরনের অ্যাকশন নিচ্ছে পুলিশ। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে 3 জন এবং পরবর্তীকালে আরও একজনকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছিল। অর্থাৎ এই যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী যেটা দেখালেন, তার ফলে কিন্তু এই অপরাধীদের নাম, অপরাধীরা পুলিশের জালে দ্রুত চলে আসতে পারলো, নেটওয়ার্কে চলে আসতে পারলো। এর মধ্যে আরেকটি বিষয় নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে যে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। এই এনকাউন্টারে মৃত্যু নিয়ে চারিদিকে একটা কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছে যে এটা একেবারে উত্তরপ্রদেশ মডেল তৈরি করা হচ্ছে, প্রথমে বুলডোজার, পরে ফেক এনকাউন্টার। কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, যে প্রভাস মণ্ডলকে নিয়ে রাত্রেবেলা যখন এই ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হয়, সেই সময় তিনি পুলিশের থেকে যে মানে রিভলভার তাকে সেটা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে কিন্তু পুলিশ গুলি করে এবং বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হলে পুলিশ তাকে মৃত বলে ঘোষণা করে। এই এনকাউন্টার নিয়ে বিরোধীরা অভিযোগ তুলছেন যে সংবিধানের যে রীতিনীতি সেটা মেনে এনকাউন্টার করা যায় না, এ নিয়ে সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এবং তারপরেই আমরা দেখলাম যে কালক্ষেপ না করে এই ঘটনার জন্য, এই যে এই এনকাউন্টার, এর জন্য কিন্তু সিআইডি তদন্তভার তুলে নিল। আমি বলছি যে এই বিষয় নিয়ে আরও যারা 3 জন এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু এই দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেই থেমে থাকেননি। এই ঘটনায় একজন নাবালককে একেবারে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে, পুলিশ আহত হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে। আমরা এতদিন দেখতাম যে এই সমস্ত ঘটনায় নামমাত্র কেস দেওয়া হতো, কিচ্ছু হতো না। কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন, এই যে নাবালককে যারা পিটিয়ে মারলেন, যাদের প্ররোচনায় এই একদম নিরপরাধ যে নাবালকের মৃত্যু ঘটল, কাউকে ছাড়া হবে না। যারা সম্পত্তি ভাঙচুর করলো, পুলিশের ওপর আক্রমণ চালালো, তাদেরকে রেয়াত করা হবে না। এবং যেমন কথা সেই অনুযায়ী কাজের নমুনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। প্রায় 30 জনের বেশি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্তত মব লিঞ্চিং এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের জন্য। দেখুন, এ তো গেল আইনের পরিভাষা। এনকাউন্টারে মূল অপরাধীর মৃত্যু হলো, 3 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকেও যাতে চূড়ান্ত সাজা দেওয়া যায় রাজ্য পুলিশ সেটাকে অ্যাসিওর করেছে। কিন্তু আমি বলছি, শেষটা কোথায়? এই যে দিনের পর দিন রাজ্যের নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন কোনো মতে রেয়াত করা হবে না,
নারী সুরক্ষাকে প্রায়োরিটি দিচ্ছে এই সরকার, কিন্তু আমি বলছি শুধু আইন দিয়ে কি এই নারী সুরক্ষা, নারীদের নিরাপত্তা সম্ভব? নাকি এই যে অপরাধ প্রবণতার যে শেকড়টা পশ্চিমবঙ্গের মাটিতে দীর্ঘদিন ধরে একেবারে গভীরে প্রবেশ করেছে, তার মূলটা উৎপাটন করা উচিত? একটা প্রভাস মণ্ডল মারা গেল, একজন আনন্দ সরকার, তার হয়তো সর্বোচ্চ সাজা হলে মৃত্যুদণ্ড, ফাঁসি হবে, কিন্তু এই রকম প্রভাস মণ্ডল, এই রকম আনন্দ সর্দারের মতো হাজার হাজার রক্তবীজেরা তো এখনো পশ্চিমবঙ্গের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র আইন দিয়ে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে? নাকি দীর্ঘদিন ধরে যে বঞ্চনা, বেকার যুবক যুবতীদের চাকরি নেই, কর্মসংস্থানের অভাব ঘটে গিয়েছিল দীর্ঘদিন ধরে, যার ফলে যুব সমাজের একটা বড় অংশ হতাশায় ভুগছিলেন, কেউ কেউ মাদকের নেশার মধ্যে ঢুকে পড়েছিলেন, যার ফলে এই অপরাধ প্রবণতা বাড়ছে। তাহলে এই রাজ্য সরকার একদিকে যেমন পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফুল যে সরকার, তারা যেমন চেষ্টা করছেন এই অপরাধ প্রবণতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, পাশাপাশি সমাজের বুকে এই যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতটা শুধু আইন এই পুলিশ বন্দুক এটা দিয়ে সারানো সম্ভব নয়। এর জন্য দরকার সঠিক কর্মসংস্থান, শিক্ষার ব্যবস্থা, নৈতিক শিক্ষার ব্যবস্থা। ফলে যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করে একটা সদর্থক পথ বের করবেন, এটাই কিন্তু আশা করছেন পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু আমাদের যাতে আর দেখতে না হয় যে ওই ফুটফুটে মেয়েটি যার স্কুলে যাওয়ার কথা ছিল, তার নৃশংস ক্ষতবিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন দেহের ছবি যাতে কোনো মাকে দেখতে না হয়, যাতে কোনো বাবাকে বুক চাপড়ে কাঁদতে না হয় যে তার একরত্তি মেয়েটাকে এভাবে পাশবিক অত্যাচার করে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছিল কিছু দুষ্কৃতী। এর বিরুদ্ধে একদিকে যেমন সার্বিক জনমত গড়ে তোলা দরকার, পাশাপাশি একটা সময় অবধি তো ধরুন পুলিশ, আমরা দেখেছি পুলিশ টেবিলের তলায় লুকোতো, পুলিশের কাছে একাধিক ধারায় অভিযোগ দেওয়া হতো না। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে কোনো ক্ষেত্রে পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে ফোন করতে। কোনো নারী নির্যাতন, কোনো মহিলাকে হেনস্থার ঘটনা এই সরকার কোনোভাবেই বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের দেখার আগামী দিনে মুখ্যমন্ত্রীর এই বার্তা কতটা সদর্থক ভূমিকা পালন করে, সেদিকে নজর থাকবে আমাদের সকলের। কিন্তু আবারও বলছি, যে মর্মান্তিক পরিণতির ঘটনা একটার পর একটা ঘটে চলেছে, তার কোথাও একটা জ্যোতিচিহ্ন পড়া অবশ্যই ভীষণভাবে প্রয়োজন। আমরা পরবর্তী আরেকটি খবর নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ যেটা করা হয়েছিল। প্রথমে একেবারে ঋতব্রতপন্থী তৃণমূলের পক্ষ থেকে একজন বিধায়ক, তিনি পুলিশকে অভিযোগ করেছিলেন যে একাধিক গরমিল রয়েছে অ্যাকাউন্টে, এবং পুলিশ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে 3টি অ্যাকাউন্ট তারা ফ্রিজ করে দিয়েছিলেন। এবং এর অঙ্কটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 450 কোটি টাকা। এই 450 কোটি টাকার তহবিল কার হাতে থাকবে? ঋতব্রতপন্থী তৃণমূল নাকি কালীঘাটপন্থী তৃণমূলের হাতে? তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত ছিল। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ইডি আবার পৃথকভাবে তদন্ত করেছে, যে অ্যাভিয়েশন সেন্টার, সেখানে তারা তল্লাশি চালিয়েছেন, অভিযান চালিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন, এবং দেখা যাচ্ছে যে বিস্ফোরক তথ্য উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের টাকায় সেই সংস্থা একাধিক বিমান, হেলিকপ্টার এগুলো কিনেছে, আবার তারাই সেগুলো ভাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা নিয়েছে। ইডির হাতে নাকি তথ্য প্রমাণ উঠে এসেছে, ইডি সেই কারণে এই 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করবার জন্য তারা জানিয়েছে। কিন্তু আজকে কিছুটা হলেও কালীঘাটপন্থী তৃণমূল কিছুটা কোর্টে স্বস্তি পেলেন ঠিকই, কিন্তু চারপাশে একাধিক শর্তও কিন্তু রেখে দিলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা ছিল যে এই অ্যাকাউন্টটা ফ্রিজ করা হবে কি হবে না। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ যে পুলিশ অত্যন্ত তড়িঘড়ি করে কাজ করেছেন এই অ্যাকাউন্ট ফ্রিজ করার ব্যাপারে। একজন সাধারণ মানুষ থানায় গেলে কি পুলিশ এইভাবে অ্যাক্টিভ তারা হয়ে ওঠে? তাহলে এমন কি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল
সেগুলো কিন্তু বিরোধী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তাকে জমা দিতে বলেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে একেবারে প্রাক্তন একজন বিচারপতি সুব্রত তালুকদার তাকে একেবারে কোর্ট তাকে তিনি ঠিক করে দিয়েছেন অবজারভার হিসাবে যে তৃণমূল কংগ্রেসের যে দুজনের কাছে এই সই চেক পাওয়ার রয়েছে তারা সই করে টাকা তুলতে পারবেন, কিন্তু এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে, কিন্তু প্রতিটি হিসাব দিতে হবে কোর্ট নিযুক্ত যিনি মনিটরের দায়িত্বে থাকবেন সেই প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের কাছে, তিনি মনিটর করবেন এবং কোন ক্ষেত্রে টাকা তুলতে পারবেন, বৃহৎ কোনো ক্ষেত্রে টাকা তোলা যাবে না। এই যে কর্মীদের তৃণমূলের একাধিক কর্মীদের যে দৈনন্দিন বেতন বা অফিস এতগুলো অফিস রয়েছে সেই অফিস চালানোর জন্য যে ন্যূনতম জায়গাগুলো প্রয়োজন সেই টাকাটা কিন্তু এই মুহূর্তে যেটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, কোর্টের রায়ে কিছুটা স্বস্তি পেল কালীঘাটপন্থী তৃণমূল। এবং এই যে টাকা তোলার পর তার টোটাল হিসাব দিতে হবে আদালত নিযুক্ত পর্যবেক্ষক হিসেবে যিনি রয়েছেন সুব্রত তালুকদারকে, এবং পরবর্তীকালে সমস্ত তথ্যই কিন্তু জমা দিতে হবে আদালতের কাছে, এমন একটা নির্দেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছেন। ফলে এই যে 450 কোটি টাকার তহবিল, সেই তহবিল তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ইচ্ছামতো চাইলেই খরচা করতে পারবেন না। অর্থাৎ যদি এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন যে মানে একেবারে চার্টার্ড প্লেন ভাড়া করে তিনি আবার দিল্লি যাবেন, আপাতত সে আশায় জল ঢেলে দিয়েছে আদালত। দৈনন্দিন কাজকর্মের জন্য যে প্রয়োজন টাকাটা, সেই টাকাটাই অ্যাকাউন্ট থেকে তারা তুলতে পারবেন বলে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আদালত আজকে রায় দিয়েছেন। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তিনি আজকে প্রথমে চলে যান স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে, সেখানে স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন শারদ মুখোপাধ্যায় তিনি ছিলেন। সেখানে তিনি সরকারি হাসপাতালগুলোর যে মানে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন আজকে। এই কন্ট্রোল রুমটা কেন করা হয়েছে? এই কন্ট্রোল রুমটা করা হয়েছে যাতে এই যে বিভিন্ন হাসপাতালগুলোকে কিভাবে কাজ চলছে সেই কাজের একটা সামগ্রিক একটা সিস্টেম যাতে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে মনিটর করা যায়। এবং সেক্ষেত্রে বারংবার তো অভিযোগ করছিল, দেখুন, যে কলকাতার একাধিক সরকারি নামি দামি হাসপাতালে সেখানে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারতেন না, মাসের পর মাস অপেক্ষা করতে হতো, কারণ সেখানে জাঁকিয়ে বসেছিল দালাল চক্র। এই দালাল চক্রের পাল্লায় পড়ে অত্যন্ত জটিল অসুখ নিয়েও দূর দূরান্ত থেকে মানুষ আসলেও কলকাতার নামী হাসপাতালগুলোতে তারা সরাসরি ভর্তি হতে পারতেন। সিট আটকে রাখার কথা জানানো হতো, সেখানে তাদের সিন্ডিকেটের যারা নেতা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হতো, তাদের কাছে টাকা পয়সা পৌঁছলে দালাল চক্রের মধ্য দিয়ে আপনি কোনো নামী হাসপাতালে, এতদিন এই প্রক্রিয়া চালু ছিল, সেখানে তারা সিট পেতেন। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগটা পর্যন্ত পেতেন না। কিন্তু আজকে এই কন্ট্রোল রুমের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে দালাল চক্র যাতে বন্ধ হয়, তার গোটা সিস্টেম এখান থেকে কন্ট্রোল করা হবে। এবং তার জন্য শুধু এই স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম নয়, আরও একটা অভিনব পন্থা আনতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যে ধরুন, এই যে চিকিৎসক, নার্সিং স্টাফ, হাসপাতালের গ্রুপ ডি কর্মী, যারা যারা হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কোড দেওয়া একটা আলাদা ব্যান্ড দেওয়া হবে। সমস্ত হাসপাতালের যারা কর্মী তাদেরকে সেই নির্দিষ্ট কালারের ব্যান্ড হাতে পরে হাসপাতালে থাকতে হবে। যারা রুগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের জন্য আরেকটি পৃথক কালারের ব্যান্ড থাকবে রুগীর হাতের মধ্যে। এবং রুগীর আত্মীয়রা যারা রুগীর সঙ্গে দেখা করতে নির্দিষ্ট যে ভিজিটিং আওয়ার সেখানে যাবেন, তাদেরকেও একটা পৃথক রঙের ব্যান্ড হাতে দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হচ্ছে এই 3টি ব্যান্ডের বাইরে যারা সেখানে থাকবে তাদেরকেই দালাল হিসাবে চিহ্নিত করা হবে। এবং দালাল মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এখন দেখার স্বাস্থ্য মন্ত্রকের এই যে উদ্যোগ, এটা আগামী দিনে কতটা ফলপ্রসূ হয়। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে কলকাতার সম্ভবত সল্টলেক অথবা নিউ টাউনে আদানি শিল্প গোষ্ঠী একটি 2000 বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল তারা তৈরি করবেন। এ নিয়ে প্রয়োজনীয় যে সই সাবুত সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আন্তর্জাতিক মানের এই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে কলকাতার সল্টলেক অথবা নিউ টাউনে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে জানিয়েছেন। এবং শুধু তাই নয়, এই 2000 বেডের মধ্যে 1000 বেড থাকবে গরিব মানুষদের খুব স্বল্প মূল্যে অথবা একেবারে মানে নামমাত্র মূল্যে, সেখানে যাতে তারা চিকিৎসা পরিষেবা পান সেই একটা বিষয় সেখানে থাকবেন। এবং পাশাপাশি দেখুন, এতদিন ধরে রাজ্যের যে হাসপাতালগুলো সরকারের কাছ থেকে জমি লিজ নিয়েছিল অত্যন্ত কম পয়সায়, সেখানে গরিব মানুষদের চিকিৎসার সুযোগ খুব একটা ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই হাসপাতালগুলিতেও এই আদানির যে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হবে, সেখানে 2000 বেডের মধ্যে যেমন 1000 বেড গরিব মানুষের জন্য নির্ধারিত থাকবে, বাদবাকি কলকাতার বুকে অন্যান্য যে হাসপাতাল যারা সরকার যাদের জমি দিয়েছিল সেই সমস্ত হাসপাতালগুলোতেও 10%, আপাতত 10% গরিব মানুষদের চিকিৎসার জন্য সেটা বরাদ্দ থাকবে। অর্থাৎ গরিব মানুষরাও যাতে আধুনিক মানের চিকিৎসা পরিষেবা পেতে পারে সরকারি হাসপাতালের পাশাপাশি, তার একটা সুযোগ কিন্তু বর্তমান স্বাস্থ্য মন্ত্রক এবং মুখ্যমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই তৈরি করে দিলেন। আরেকটি বিষয় আসি যে দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে শিল্পের ক্ষেত্রে একটা মানে বন্ধা জমি তৈরি হয়েছিল। একেবারে সিপিএম আমলের শেষ দিকে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী তৎকালীন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের প্রকল্প ছিল সিঙ্গুর প্রকল্প। সেখানে টাটাদের কারখানা, ন্যানো কারখানা হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলন করে সেই কারখানার 12টা বাজিয়ে সেটাকে গুজরাটে পাঠিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেই সময়ের সঙ্গী সাথীরা। ফলে সেখানে তারপরে তিনি অনেকবার গিয়েছেন, সেখানে কারখানা তুলে ফেলা হয়েছে, সেখানে আবার ধান বোনার কাজ হয়েছে, কিন্তু আলটিমেটলি সিঙ্গুরেই থেকে গিয়েছে। গত মুখ্যমন্ত্রী একাধিকবার তিনি ব্যাংকক গিয়েছেন, তিনি লন্ডনে গিয়েছেন, মানে বিশাল বহর নিয়ে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পশ্চিমবঙ্গের বুকে আদতেও শিল্প বলে কিছু হয়নি। অনেকে শিল্পেও আছে বলে কিছু ধোঁয়া অন্তত দেখতে পেরেছিলেন, কিন্তু সেই ধোঁয়া আসলে কিসের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া না শ্মশানের ধোঁয়া, না মানে একেবারে শিল্পকে একেবারে শ্মশান যাত্রা করিয়ে দেওয়ার ধোঁয়া, সেটা পরিষ্কার নয়। তবে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যে শিল্পকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, শিল্পের যে নীতি, সেই শিল্পের নীতি যে মুখ থুবড়ে পড়েছিল, যার কারণে পশ্চিমবঙ্গের মানে আর্থসামাজিক পরিকাঠামো অনেকটাই ভেঙে পড়েছিল, সেই মানে একেবারে হারিয়ে যাওয়া শিল্প পুনরুদ্ধারে কিন্তু সচেষ্ট হলো বর্তমান রাজ্য সরকার। এবং আজকে সঞ্জীব গোয়েঙ্কা, বিশিষ্ট শিল্পপতি, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তিনি আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের কি উল্লেখযোগ্য দিক ছিল? নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, বিদ্যুৎ ক্ষেত্র সহ বিভিন্ন নতুন শিল্পে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে গোয়েঙ্কা গোষ্ঠী। রাজ্যের দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো এবং শিল্প স্থাপনের অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে রাজ্যকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কা মত বিনিময় করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং মানে খুব আজকে মানে রিসেন্টলি জাপানের বিশিষ্ট যে শিল্প মিৎসুবিশি, তারা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গে তারা কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে মিৎসুবিশির সঙ্গেও সেমি কন্ডাক্টর ইউনিট গড়ার প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এবং এর পাশাপাশি 11ই জুলাই লাক্স ইন্ডাস্ট্রির ডানকুনি কারখানা সম্প্রসারণ এবং 18ই জুলাই বাঁকুড়ার মজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি এল&টি যে কোম্পানি প্রায় 2500 কোটি টাকায় ডেটা সেন্টার নিয়েও রাজ্যে বিনিয়োগের নতুন গতি আসতে চলেছে বলে কিন্তু রাজ্য শিল্প মন্ত্রক থেকে জানা গিয়েছে। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে একটা সময় রাজ্যের যে এই পাটকলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে পাট মানে শিল্পে বা এই যে চট শিল্পে পশ্চিমবঙ্গ একটা আলাদা জায়গায় ছিল, সেই শিল্পের কিন্তু পুনরুজ্জীবনেও কিন্তু বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আমি আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করব আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে দেখুন, আগামী 24শে জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যসভায় যে 3জন তৃণমূল সাংসদ ছিলেন, প্রকাশচিক বড়াইক, সুকেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব, তারা কিন্তু পদত্যাগ করেছিলেন। এবং পদত্যাগ করার পরেই সুকেন্দু শেখর রায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও বৈঠক হয় এবং আজকে তারা বিজেপির যে পার্টি অফিস সেখানে তারা পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে তারা কিন্তু বিজেপিতে সরাসরি যোগ দিয়ে দিলেন। অর্থাৎ এই 3জন তৃণমূল সাংসদ
তারা সরাসরি বিজেপিতে যোগ দিলেন। যেটা জানা যাচ্ছে যে এদের মধ্য থেকে সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক যে বড়াইক, তারা বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় যেতে পারেন। এবং সুস্মিতা দেব যিনি একেবারে তিনি আসামের নাগরিক, তিনি পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন। সম্ভবত তাকে আসামের থেকে রাজ্যসভায় ফিরিয়ে আনা হতে পারে বলে একটা সূত্রের খবর। এবং পশ্চিমবঙ্গের যে ৩ নম্বর যে আসনটি, সেই আসনে কে রাজ্যসভায় যাবেন সেটা নিয়েও জল্পনা তৈরি হয়ে গিয়েছে। কেন জল্পনা হয়েছে? যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়েই দিন দুয়েক আগে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। 15 মিনিট সেখানে বৈঠক করেছিলেন এবং তারপরেই আজকে কিছুক্ষণ আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে। ফলে এই 2-2-4 মেলানো কি এখনো সম্ভব? তাহলে কি বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা থেকে যে 3 নম্বর যে ব্যক্তি যিনি রাজ্যসভার টিকিট পেতে চলেছেন, তিনি কি টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? হতে পারে, সম্ভাবনার কিন্তু একটা উজ্জ্বল দিক রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সেই বিষয়ে গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আজকে আমাদের এই দৃষ্টিকোণের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ এই অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার।